নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে বেশ ভালো আছি। কয়েকদিন আগের ব্লগেতে দেখিয়েছিলাম যে নেসক্যাফে খানিকটা থাকা সত্ত্বেও আমি ব্রু নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম তখন যে নেসক্যাফেটা আমি খেয়ে শেষ করব, ব্রুটা না হয় আমার হাজব্যান্ড খাবেন। শেষ আমাদের হয়েই যাবে, কারণ প্রত্যেক দিন এখন আমি ব্ল্যাক কফি খাই। আজকে আমার কেন ইচ্ছে হলো জানি না, যে একটু ব্রু নিয়ে দেখি না কেমন লাগে খেতে। আমি খুব একটা কফি লাভার না হলেও বুঝতে পারলাম ব্রুটা খেতে সত্যিই নেসক্যাফের থেকে ভালো। কিন্তু তার মানে এটা নয় যে এরপর থেকে আমি প্রত্যেক দিন ব্রুই খাবো। যেটা শেষ হবার সেটা আগে হোক, তারপর যা হবে হবে। তো আজকে যে সকালবেলায় উঠে বাসন কোসনগুলো মাজলাম, খানিকটা রান্নাবান্নার নিচটাই মূলত হবে, উপরে খানিকটাই হবে। ডালটা শুধু উপরে করব, কারণ আমাদের অলকা দিয়ে আজকে থেকে ছুটি নিয়েছে। কালকে তার মেয়ের বিয়ে। সে যে গতকাল পর্যন্ত এসেছে, এইটাই একটা মস্ত বড় ব্যাপার। তো যাই হোক, এখন আপাতত পুজো আচ্চা সেরে নিয়ে তারপর রান্নাঘরের দিকে আসবো। আকাশটা আবার গুমড়িয়ে গেল। সারাটা দিন মোটামুটি ভালোই ছিল। এই যে একজন এসেছে খাবার খেতে। আহা গো, আমি এসে তোমার ডিস্টার্ব করে দিলাম গো। আর কি করা যাবে, না জেনে চলে এসেছি তো কি করা যাবে। কীরকম যেন একটা ওয়েদারটা খারাপ হয়ে গেল। একটু জামা কাপড়গুলো শুকিয়ে যেত, বেশ আশায় ছিলাম, কিন্তু সেটা আর হবে না মনে হচ্ছে। আবার আকাশে একেবারে ভর্তি মেঘ হয়েছে, ওই যে দেখুন নদীটা যখন তখন হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে। তারপরে আবার আজকে শনিবার, আমাদের বাড়িতে শনিবার দিন আসলে এত পরিমাণ আমিষাশী পরিবার না, যে শনিবার দিনটা খুব মুশকিল হয়ে যায়। যতই ভালো ভালো রান্না করে দেওয়া যায়, আজকে শনিবার এই টাইপের ব্যাপার। তার মধ্যে আবার টুকুর বায়না করেছে আজকে সে ভাত খাবে না। তারপর তাকে অপশন দেওয়া হয়েছিল অনেক, কিন্তু সে খাবে পাস্তা। তো পাস্তা খাবে তখন তাকে আমি সেই পাস্তাই করে দেবো, যেটা তার জন্য ভালো। আমিষ করে করে বা নিরামিষ করে আমি করব দিসানোর পাস্তাই। কারণ কি জানেন? কারণ এটা 100% দুরুম ফিট দিয়ে তৈরি। এতে ময়দা, কোলেস্টেরল, ট্রান্স ফ্যাট একদমই নেই। আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রেজারভেটিভ থেকে এটা সম্পূর্ণভাবে মুক্ত। লাঞ্চ, ডিনার, হেলদি স্ন্যাক্স এবং স্যালাডের জন্য একদম পারফেক্ট। আজ তো শনিবার, সুতরাং 100% ভেজিটেরিয়ান না হলে আমি তো কিছুতেই বানাবো না। আর এটা তো সেটাই, 100% ভেজিটেরিয়ান। আমিষ করে বানানো যায়, কিন্তু আদপে ব্যাপারটা 100% ভেজিটেরিয়ান। আর এটার শেপটা এতটাই পারফেক্ট, সাথে সাইজও, যে কোনো মশলা না এটার ভেতর খুব অনায়াসে ঢুকে যায় এবং খেতে দারুণ হয়। তার সাথে সাথে আমি যে তেলটা ব্যবহার করব সেটাও দিসানোর অলিভ অয়েল। এটা না রোজকার ভারতীয় রান্নার জন্যই তৈরি। এটার ফ্লেভারটা খুবই লাইট, যার ফলে খাবারের যে আসল স্বাদ সেটা 100% কিন্তু বজায় থাকে। তার সাথে এটা আবার জিরো কোলেস্টেরল। ভারতীয় রান্নাঘরের যত রকম আইটেম সব কিছুর জন্যই কিন্তু এটা একদম পারফেক্ট। এই পাস্তাটাও এটা দিয়ে করলে যে কী সুন্দর খেতে হয়, সেটা যদি কখনো করে খান তাহলে বুঝবেন। আর শুধু পাস্তা কেন, যে কোনো রান্নাই এটার সাথে দারুণ ভালো হবে। দুটো প্রোডাক্টেরই লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। ঝিনুকের ওপর বিশ্বাস রেখে কিনবেন বন্ধুরা, ঠকবেন না। বারান্দাটা বেশ অনেকদিন ধরেই খালি হয়েছিল। এই জায়গাতে একটা তুলসী গাছ লাগাবো ভেবেছিলাম, সেটা তো লাগালাম। তাছাড়াও আর একটা তুলসী চারা নিয়ে এসেছি। তার সাথে আবার দেখছি নিজে নিজে উজিয়ে উঠেছে একটা নয়নতারা। থাকুক, এটা সম্ভবত গোলাপি নয়নতারা হবে। নয়নতারা অত্যন্ত লক্ষ্মী গাছ, প্রচুর পরিমাণে ফুল দেয়। যত বারান্দা বাগানে থাকে ততই আমার জন্য ভালো। এছাড়াও আরও কিছু গাছ বটে, সেগুলো কি সেটা যখন বড় হবে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এখন সব শেষে আবার একটা লাগিয়ে দিলাম বা রেখে দিলাম হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছটাকে আমার সব থেকে বেশি লাগে, গলাটা এখন খোনা খোনা বুঝতেই পারছেন। জ্বর সর্দি কাশিতেও এই গাছের তো জুড়ি মেরা ভার। তাই জন্য এই গাছটা হাতের যত গাছে যতগুলো থাকে ততই ভালো। সব মিলিয়ে মিশিয়ে বাবা আমার বারান্দা বাগান আজকে একটু তাহলেও ভরা ভরা লাগছে, দেখে প্রাণ জুড়লো। আজকে আলপনা দিয়ে আমাকে একটা খুব সুন্দর কথা বললো, সেটা শুনে তৎক্ষণাৎ না আমার চোখ দিয়ে জল এসে গেছিলো। আমি জানি না কেন গাছপালার ব্যাপারে আমার এরকম হয়। এখানে যে সাদা জবাটা ছিল, অনেকে আপত্তি করছিলেন যে সাদা জবা রাখতে নেই একেবারে, মানে চার দেওয়ালের মধ্যে।
আসলে অমাবস্যার দিনে সাদা জবা তুলতে নেই, বা সাদা জবা মানে একেবারে ওগুলো না, মানে আছে কিছু ব্যাপার, সব অত রিটেলে বলছি না, মানে বাইরে বার করে দিয়েছিলাম, বলেছিলাম যে ওটা তুমি মাটিতে গেড়ে দিও আলপনা দিকে। তো ওটা যে কোনো কারণে হোক গাড়া হয়নি, আমি মাঝে মাঝেই যাই দেখি, লাস্ট 2-3 দিন যাইনি। আজকে আলপনা দিয়ে এসে বলছে সাদা জবা গাছের মধ্যেই নাকি একটা গোলাপি জবা হয়েছে, ঠিক এইরকম যেটা আমাদের আছে আর কি। তো আলপনা দিদাকে বুঝতে পারছিল না যে গোড়া কি দুটো, ভুল করে কি দুটো জবা হয়ে গেছে। তারপর দেখছে যে না, গোড়া একটাই, কিন্তু একটা ডালে সাদা জবা আর একটা ডালে গোলাপি জবা। আলপনা দি সেটা তুলে ফেলেছে। তুলে ফেলার পর নাকি মনে হয়েছে মা বৌদিকে ডাকলে হতো, বৌদি তাহলে দেখতো, আর আমি যদি দেখতাম অবশ্যই আমি ভিডিও করতাম। তা অবশ্য আলপনাদি বলছে যে আর একটাও আছে, সেটাও সম্ভবত গোলাপিই হবে, মানে ওই একই গাছের মধ্যে একটা সাদা একটা গোলাপি। তখন আমি আলপনাদিকে আজকে বলে দিলাম থাক আলপনাদি, ওটাকে আর মাটিতে গেরো না, ও আমি আমার বারান্দার গাছ আমি বারান্দাতেই নিয়ে আসবো। আমি এর আগে অনেকবার বুঝেছি। আমি আমার ব্লগেতে একটা সময় যখন শুরুর দিকে ব্লগ আমার ছিল, তখন তো আমি নিয়মিত এই কথাটা বলতাম, গাছ কিন্তু কথা বোঝে, গাছ কিন্তু কথা বোঝে। এই গাছটাতে খুব মিলিবাগ হচ্ছিল, তারপর অনেক কিছু হচ্ছিলো, যাই হোক আমি তখন গাছের পাতা এরমভাবে হাত বোলাতাম, জানো তো, যে তুমি সাদা জন্য তোমাকে আমার নিচে পাঠিয়ে দিতে হচ্ছে, নাহলে কিন্তু তোমাকে আমার পাঠানোর কোনো ইচ্ছে ছিল না, তুমি সাদা হয়েই এতদিন আমার কাছে ছিলে। আমি এত কিছু তো জানতাম না, এখন যখন জেনে গেছি তখন আর কি করব বলো, তোমাকে সাদা জন্যই পাঠিয়ে দিতে হচ্ছে। আজকে যখন আলপনাদি বললো যে ওটার মধ্যে একটা গোলাপি ফুটেছে, মানে আমি যে কি ফিল করছিলাম সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি বললাম যে না, ওটাকে ওপরেই নিয়ে এসো, যেমন ছিল আমার গাছ তেমনই থাকবে, যদি সাদা হয় তো সাদাই থাকুক। গাছটা যখন আমার মনের কথা বুঝতে পেরেছে, চেষ্টা করছে নিজের মতো আপ্রাণ বলে আমার মনে হচ্ছে। এরকম আমি শুনেছি যে একরকম গাছে 2 রকমের ফুল হয়, শুনেছি, এর আগে তো হয়নি। এই নিয়ে তো এই গাছটা 3 নম্বর বছর আর কি। তো যখন এবার প্রথমবার হলো, এবং এমন একটা সময় হলো যখন তাকে সাদা হওয়ার অপরাধে নিচে পাঠিয়ে দিয়েছিলাম, তখন আমার সত্যিই মনটা খুব খারাপ হলো। সব কিছুকে আমি অত কাকতালীয় ভাবতে পারছি না। আমি মানে স্থিরভাবে বিশ্বাস করি ব্যাপারটা বোধহয় কাকতালীয় নয়। এবং আর একবার খুব সুন্দরভাবে প্রমাণ হলো, গাছ কথা বোঝে, গাছ ইমোশন বোঝে, এবং তাতে এসে সর্বান্তকরণে সাড়া দেয়। তার যতটুকু সাধ্য আছে তা ততটুকু সাধ্য দিয়ে এসে সাড়া দেয়। কালকে ওই গাছ আমি উপরে নিয়ে আসবো। এইটা দিয়ে কালকে মানে রূপচর্চা করবো, মানে এক্ষুনি বলছিলাম স্কিন চর্চা, ত্বক চর্চা করবো। এটা আগে করতাম, অনেকদিন করা হয় না, তো কালকে আপনাদের একদম ডিটেলে দেখাবো। সব ব্লগে না শর্টসে সেটা পরে ডিসাইড করবো। তো এটা দারুণ এফেক্টিভ, দেখাবো। কয়েকদিন ধরে পারিবারিক যে রুটিনটা আমি সেট করেছিলাম, সেটার 12 বেজে 12:30 বেজে মোটামুটি 1টা বাজার পথে হয়ে উঠছে না বন্ধুরা। কারণ আলপনাদি এবং ওই মামুনি, মানে যেদিন নিচেরটা তোলা হবে সেদিনটা তুলছে না। আমার শ্বশুরমশাইয়ের নির্দেশে নিচের 3টে বিছানাতে এখন 2টো করে চাদর পাতা হয়, অর্থাৎ যেদিন তোলা হবে সেদিন 6টা চাদর একসাথে তোলা হবে। আর উনি সেগুলোকে কিছুতেই ওপরের মেশিনে কাচতে পাঠাবেন না, যার ফলে মামুনির শরীরটা ভালো নেই, মামুনির উপর পড়ে যাচ্ছে প্রচণ্ড চাপ। আর এখনও পর্যন্ত আমি এটা বহাল রাখার চেষ্টায় আছি যে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে বিছানার চাদরটা যেন বদলানো হয়। কিন্তু ধরুন আমি তো বলেছিলাম বৃহস্পতিবার করে, ওপর নিচে তখন একসাথেই হয়ে যেত, কিন্তু মাঝখানে ওই দড়িটা খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে ছাদে, সুতরাং মেলার জায়গার অভাব হচ্ছিল। তা সেই জন্য আমি ওপর নিচটা আলাদা আলাদা দিন করে ফেলাতে, এখন আজকে ধরুন আমাকে বললো যে আজকে আমরা তুলবো, সেজন্য আমি আজকেরটা আমার উপরেরটা তুলছি না। তারপর বুঝতে পারলাম যে তারা তোলেনি। এরকম 2-3 দিন করে হওয়ার পর, মানে মোটামুটি আমি যথেষ্ট পরিমাণ ঘেটে হওয়ার পর আজকে ঠিক করেছে যে না বাবু, আমিও এরকম করছিলাম যে আমার 2টো করে 3টে-4টে বিছানা চাদর ওপরে, সেটা আমি 2 দিনে তুলছিলাম, যাতে করে না ওপরে ঝগড়াঝাটি লেগে যায়, মানে ছাদ কাপড় জামার জায়গা নিয়ে। কিন্তু সেটাতেও সমস্যা হচ্ছে। এরপর থেকে ঠিক করেছি 4টেই একদিনে তুলবো, একদিনেই কেচে নেবো। হ্যাঁ, আমার মেশিনে কাচা হয়, তো মেশিনটার একটু বয়স হয়েছে, সেটার একটু সমস্যা চলছে, তাই জন্য একসাথে 4টে চাদর ঢোকানোও যাচ্ছে না। তা এইসবগুলো অনেকগুলো কারণেই আমার ঠিক হয়ে উঠছে না রুটিনগুলো ঠিকঠাক, কিন্তু করতে হবে, কারণ এটা একটা খুব জরুরি জিনিস এবং এটা করাই উচিত। তা
এরপর থেকে ও নিচে কি করলো না করলো সেটা দেখে কাজ নেই। আমি দেখবো যে ছাদে জামা কাপড় মেলা আছে কি না। যদি দেখি বিছানা চাদর মেলা নেই, আমি সেই দিন রাত্রেবেলাতেই ওটা কেচে দেবো আর ভোরবেলা গিয়ে নেড়ে দেবো। তো আসলে এই ওপর নিচের এই যুগলবন্দির অভাবেই আমার এই জিনিসটা হচ্ছে। তো যাই হোক, এখন আপাতত সেটা আমার ঘরের দুটো চাদর আজকে তুলে নেওয়ার পর, সেগুলো কাচতে দিয়ে দেওয়ার পর, এখন আমি একটু আবার করতে এসেছি পাস্তা। খাবেন হচ্ছেন বোধিসত্ত্ববাবু, হোয়াইট সস পাস্তা। তিনি খুব একটা ভালোবাসেন না, কিন্তু দিসানো পাস্তাটা সত্যি টেস্টি জন্য তিনি বলেছেন আজকে তিনি একটু পাস্তা ট্রাই করবেন। খেয়েছেন, ভালোও লেগেছে তার। তো এখন তারপর তাকে সেগুলো সমস্ত বানিয়ে টানিয়ে দেওয়ার পর আমার যথারীতি রান্নাঘরে স্তূপ হয়ে যায় বাসনে। সেটা করে নিতে আমার বেশি একটা সময় লাগে না। তো তারপর দেখি কি করা যায়। আজকে একটু কার সাথে রাতই হয়ে গেল, ওয়াশিং মেশিনটা চালালাম, সেটা যতক্ষণ না পর্যন্ত বন্ধ হচ্ছে ততক্ষণ শুতে পারবো না। যদিও আকাশে আজকে কালকের মতো বৃষ্টি মোটেই হয়নি, সম্ভাবনা কতদূর আছে জানি না, তবে প্লাগটা অফ না করে শুতে পারবো না। আচ্ছা, একজন দেখলাম, কয়েকজনই আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে আমি সন্ধ্যেবাতি যখন দিই ওইটা একটু ডিটেলে বলতে জানেন, কিন্তু খুব একটা না ডিটেলে তো আমি এর আগে বলেছি আপনাদেরকে। আমি নৃসিংহ কবচ যে মন্ত্রটা, সেটা আসলে যজ্ঞের মন্ত্র, কারণ তার পেছনে প্রত্যেকটা মন্ত্রের পেছনেই সোয়াহা লেখা থাকে, বলা থাকে আর কি। সোয়াহা যখন বলা হয় তখন আমি প্রত্যেকদিন ওই হাওয়ান মতোই করি আর কি। মাঝখানে একটা হাওয়ান কুণ্ডের অর্ডার করেছিলাম, সেটা ভালো আসেনি, আবার সেটা রিটার্ন করেছি। তা এখনও পর্যন্ত আমি ওই মাটির ধুনুচি দিয়েই কিন্তু চালাচ্ছি। তো পরে যেটা আসবে সেটা যদি ভালো হয় তাহলে সেটা দিতে পারি, আর আমি আমার এই ধুনুচিটা দিয়ে চলে যাচ্ছে। সেজন্য আমি আর বেশি বাড়াবাড়ি, মানে খুব যে একটা তামঝাম করা, আমি ইয়ে থেকে ফিরে, মানে ওইখান থেকে ফিরে আর কি, যেখানে বেড়াতে গেছিলাম, বাবাজির মন্দিরে গেছিলাম, নিমগড়লি বাবাজির মন্দির, ওখানে একটা হাওয়ান কুণ্ড দেখে আমার এত পছন্দ হয়েছিল ছোট্টখাটোর মধ্যে, কিন্তু ওইটা আমি আর পাচ্ছি না কোথাও। ওটা ইয়ের পিতলের, অত সুন্দরটা পাচ্ছি না। লোকাল মার্কেটে খুঁজলে হয়তো বা পাওয়া যাবে, কিন্তু আমি খুঁজিনি, অনলাইনেই খুঁজেছি। সেটা যদি পাই তাহলে ওটা কিনে হাওয়ান করতে পারি। ওটা ছোট্টর মধ্যে ভীষণ ভালো, কিন্তু ছোট্টর মধ্যে আমার ওইটুকু পরিসরের মধ্যেই আমাদের যে মাটিটা সেটা এঁটে যাচ্ছে, ওটা দিয়ে চালাচ্ছি। বিষয়টা কি জানেন, কিন্তু এটা না একটু টাফ এই জন্য যে টানা 7 দিন কোনো না কোনো শক্তি না এই যে নৃসিংহ কবচ আপনাকে চালিয়ে যেতে কিন্তু বাধা দেবে। এটা শুরু থেকেই আমি জানতাম। সেটা না একটু রিস্কি, সেটা যেমন করে হোক সে বাধা দেবে। সে বাড়ির কারো শরীর খারাপ করে হোক, কোনো একটা হঠাৎ এমার্জেন্সি করে গেলে আপনাকে বাইরে বেরোতে হবে হোক। আমি যে প্রথম 7টা দিন, মানে আর একটা যেটা হয় সেটা হচ্ছে কিছুতেই করতে ইচ্ছে করে না, কিছুতেই না। এই জিনিসটা সাংঘাতিকভাবে আমাকে গ্রাস করেছিল। আমাকে কেন, আরও এমার্জেন্সিও আমার হয়েছিল, তবে সেটা আমার এমার্জেন্সি হয়েছিল। কিন্তু এটা যদি বাড়ির কারো হতো তাহলে একটা রিস্ক হয়ে যেত, বা আমার নিজের ভীষণ খারাপ লাগা তৈরি হতো। সেজন্য আমি এই পদ্ধতিটাকে আমি কখনোই এনকারেজ করবো না। আপনাদের বলবো না যে এটা আপনারা করুন, হ্যাঁ, যদি করতে পারেন এবং 7 দিন চালিয়ে নিয়ে যেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আর কি জানেন তো, এতে স্পিরিচুয়াল লাভ হয়। আপনার জাগতিকভাবে যে বিশাল কিছু উন্নতি আপনি ভাবেন রাতারাতি আপনার কিছু একটা হয়ে যাবে, এমন কিছু কিন্তু নয়। কাজেই ওই জিনিসটা না করে আপনারা এমনি প্রত্যেক দিন একটা ওই ধূমায়ন যেটাকে বলে সেটা করুন, কিন্তু এইটাকে খুব একটা আমি এনকারেজ করতে পারছি না। 7 দিন যদি চালিয়ে নিয়ে যেতে পারেন তারপর আর কোনো প্রবলেম হবে না। কিন্তু এই নৃসিংহ কবচ মন্ত্রটা খুব পাওয়ারফুল একটা মন্ত্র, ধরে রাখাটা খুব টাফ, মানে এই কনসিস্টেন্সি রাখাটা খুব 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 কঠিন। সেই জন্যই আর কি অনেক পদ্ধতি আছে, গৃহীর পক্ষে সহজ, সেটাই করুন বন্ধু। এই নৃসিংহ কবচে প্রত্যেকটা ওই যে স্বাহা যখন বলা হয়, আমি একটু কপ্পু নিয়ে ওই আগুনের মধ্যে ছেড়ে দিই, ব্যাস পদ্ধতি এইটুকুই। কিন্তু ওই আর কি, বাড়ির যদি আমার এটা শুনে আপনারা করতে গেলেন, বাড়ির কারো শরীর খারাপ হলো, আপনারা নিজে অসুস্থ হয়ে পড়লেন, বা কোনো একটা এমার্জেন্সি অ্যারাইজ করলো, সেটা তো আমি কখনোই চাইবো না, তাই না? নিজের সাথে কিছু জিনিস করা যায়, অন্যের সাথে করা যায় না। আর কিছু জিনিস অন্ধকারে রাখাও আপনাদের উচিত নয়, তাই জন্য কথাটা বলেই দিলাম। অনেক দিন ধরে যে কাজটা মাথার মধ্যে ঘুরছে, সে কাজটা আজকে সম্পূর্ণ করব বলে ঠিক করেছি। সেটা হচ্ছে, এখানে আমার বিছানার চাদরগুলো সব একসাথে জড়িয়ে পাকিয়ে গেছে। মা আমাকে মাঝে মধ্যেই কথাটা বলে, প্রায়ই বলে যে তোর বিছানার চাদর অধিকাংশই হচ্ছে সিনথেটিক মিক্সড। তুই কিন্তু যে বিছানায় শুস, মানে আমি টুপুর আমাদের বেডরুমের দুটো বিছানার কথা বলছেন, সেগুলোতে কোনোভাবেই মেশানো চাদর পাতবি না, সেগুলো অবশ্যই যেন সুতির চাদর হয়। একদিন পর্যন্ত কথাটা হ্যাঁ ঠিক আছে, এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দিয়েছি, দু কানে সদ্ব্যবহার করেছি, কিন্তু এখন আমার নিজেরও সেটা মনে হচ্ছে যে না, মা যেটা বলছেন সেটাই ঠিক। যে বিছানাটাতে এখন আমি সুতির চাদর পেতে রেখেছি, ওই বিছানায় রেগুলার আমাদের শোয়া হয় না, আর ঠাকুর ঘরের বিছানাটা তো হয়ই না।
এরপর থেকে ভাবছি যে সিনথেটিক মিক্স যে চাদরগুলো সেগুলো দাম দিয়ে কেনা হয়েছে, কয়েকটার অবস্থা যথেষ্ট ভালো আছে, সেগুলো ওই বিছানাতে পাতবো। আর আমরা যে বিছানায় নিয়মিত ব্যবহার করছি সেগুলোতে কিন্তু আমি সব সময় সুতির চাদর পাতবো। আর এদিকে সব উল্টোপাল্টা হয়ে যাওয়ায় যখন চাদর মানে খুঁজতে আসি তখন ঠিকঠাক চাদর হাতে পাওয়া যায় না। আজকে যেমন টুপুরের চাদরটা পাতার সময় চাদরটা ছোট হলো, সেটার জন্য যে আমি একটু ঠান্ডা মাথায় দাঁড়িয়ে ভাববো যে কোন চাদরটা একটু তুলনায় ছোট আর কোনটা একটু মানে ঠিকঠাক সাইজের, সেটা অনেক সময় না হয়ে ওঠে না। তা যার ফলে আমি ঠিক করলাম যে এটা হয় না, কারণ জায়গাটা অগোছালো হয়ে গেছে, সেই জন্য এইখানেই যত বিছানার চাদর সমস্ত কিছু থাকে এবং এখানটা আজকে আমি গুটিয়ে রাখলাম। দুটো র্যাকে আমি বিছানা চাদর রেখেছি, তার মধ্যে একটাতে থাকবে শুধু কটনগুলো আর একটাতে থাকবে সিনথেটিক মিক্সড। এরপর থেকে মাকেও আমি বলেছি, ঠিক আছে মা, তোমার কথাই শিরোধার্য, আমরা যে দুটো বিছানায় শোবো সেগুলোতে সুতিরই পাতা হবে, বাকিগুলোতে নয়। এর মধ্যে আজকে বেশ কিছু চাদর আমি বাতিলও করব। আমার যেটা হয় যে বিছানার চাদর পাতা হয় কিন্তু সাথে মাথার বালিশগুলো অতটাও ব্যবহার করা হয় না, মানে ওয়ারগুলো যেগুলো সেটের থাকে, যার ফলে চাদর ম্রিয়মান হয়ে যায় কিন্তু বালিশের ওয়ার থাকে ভীষণ পরিষ্কার বা একদম ঝকঝকে। সেরকমভাবে কিছু এখন অনেক থাকে না যেগুলোর মাথার বালিশের ওয়ার থাকে না, এখন ওইগুলোকেও ঠিকঠাক করে ব্যবহার করতে হবে, করে আমার ঠিকঠাক জায়গায় আনতে হবে। এই যেগুলো এখন সামনে আমি পাতলাম আপনাদের সামনে, সেগুলো আমি বাতিল করব বলে ঠিক করেছি। গাঢ় রঙের একটা চাদর শখ করে কিনেছিলাম বটে, কিন্তু যখন হিমাচল কাশ্মীর ঘুরতে গেছিলাম এই কদিন আগে, তখন এসে দেখছি আলপনা দিয়ে ওই চাদরটা ওই ঘরে পেতেছে। এত খারাপ লাগছিল দেখতে, সারা ঘরের যত আলোচনা সেটা শুষে নিয়েছে। আমার আসলে এই ধরনের চাদর ভালো লাগে না, কিন্তু তাও একটা রেখে দিলাম আর একটা বাতিল করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানটায় সুতির চাদরের মধ্যে কিন্তু একটা কালো রঙের চাদর আছে। চাদরটা দেখতে খুব সুন্দর হলেও পাতলে আমার একদম ভাল লাগে না। তো যাই হোক, এখন আপাতত এইটুকু করে নিলাম, মিনিট 15 কাজ ছিল। মারাত্মক ঘুম পেয়েছে, আমি বসে থাকতে পারছি না। কতক্ষণ বাকি আছে ওখানে গিয়ে দেখতেও ইচ্ছা করছে না, এসিটা চালিয়ে দিয়ে বসে আছি। এখন মোবাইল দেখলেই আমার ঘুমটা ছুটে যাবে, কিন্তু সে যে ছুটবে আর কিছুতেই ঘুম আসতে চাইবে না। সেজন্য না মোবাইল দেখছি না কিছু, কিন্তু বসে বসে এখন এরমভাবে ঢুলছি। একটা কাজ করে নিলে হতো, সেটা হচ্ছে যে দুটো তো করলাম, ওপরের যে র্যাকটা, ওই র্যাকটা আর কি, ওই র্যাকটা একটুখানি ক্লিন করে নিলে হতো, কিন্তু করতেও ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে না কিচ্ছু। আবার এই যে এগুলো দিভানে ভরার কথা, হ্যাঁ, কিন্তু মামুনিটার শরীরটা বড্ড খারাপ। মামুনির মুখ চোখগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে, রক্তার পাতায় ভুগছে। ডাক্তার দেখাচ্ছে, ও মানে আলপনা দিয়ে আজকাল আর পেরে ওঠে না। আবার আমাদের অলকাদি তো ছুটি নিয়েছে না, কালকে অলকাদির মেয়ের বিয়ে, তো অলকাদি 10 দিনের ছুটি নিয়েছে। কাজেই এখন আলপনা দিয়ে এদিক সামলাবে ওদিক সামলাবে, হয়ে উঠছে না। এখন টুপুরকে নিয়ে আমাকেই করতে হবে মনে হয়। তো ওই দিভানটা না দুজনেও খোলা যায় না, 3 জন লাগে। তো এই তো হচ্ছে মুশকিল। দেখি কালকে যদি সম্ভব হয়, তাহলে ওর যদি শরীরটা একটু ভালো থাকে, ওই শরীর নিয়ে যে ঘর মোছা ঘর চাতার কাজ তো ভারী কাজ, তাই না? তারপর এক্সট্রা কাজের কথা কেমন করে বলি বলুন দেখি ওইটুকু একটা মেয়েকে। আপাতত কোনো কাজ করতে ইচ্ছা করছে না, বসে থাকতে ইচ্ছা করছে। একবার ভাবছি যে ওই সুইচটা বন্ধ করে দিয়ে চলে যাই আজকে শুতে, কারণ ওই ফিচারটা আছে যে আবার কালকে সকালে যখন আমি চালু করবো, তাহলে যখন থেকে আজকে থেকে বন্ধ করেছি কালকে থেকে সেই সময় থেকে এবার চালু হবে, তাই করি বুঝলেন। কারণ আর ওইভাবে বসে থাকাটা সম্ভব হচ্ছে না। আর এটা 10 মিনিট বললে তো 10 মিনিট হয় না, 10 মিনিট বললে 1 ঘন্টা হয়ে যায়, সেই জন্যই আর কি। বাবা লাইট ফাইট সব জ্বলছে, কতক্ষণ আছে ঈশ্বর জানেন। এখনও 33 মিনিট, ও বাবা 33 মিনিট, 33 মিনিট মানে 33 মিনিট নয়, 33 মিনিট কমপক্ষে 50 মিনিট। দেখি কি করি, অতক্ষণ জেগে থাকতে পারবো না। চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। 11:30 উপর বেজে গেল, আর যা শব্দ করে এই ওয়াশিং মেশিন, রাস্তা দিয়ে কুকুরগুলোও ভয় পাবে। এই শব্দটাই তো বড় বাজে, ওই জন্য তো লোক ডেকেছিলাম সারানোর জন্য। তারপর বোঝা গেল শুধু শব্দটুকুই সমস্যা, আর তার বাইরে কোনো সমস্যা নেই, তাই জন্য 6,000 টাকা চাইছে। চলুন দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। বন্ধ করে দিয়ে চলে যায়, প্লাগ অন রেখে যাবো না। দেখা হচ্ছে কাল, ততক্ষণের জন্য।